দশম শ্রেণীর পাঠ্য আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটির আমরা কয়েকটি ধারাবাহিক পর্বে আলোচনা করছিলাম। দেখো, এর আগের পর্বে আমরা এতটা আলোচনা করেছিলাম যে তপনকে যেন নেশায় পেয়েছে। তা গল্প লেখার নেশায় বা কিভাবে সেই নেশা অর্জন করেছিল বা কেন তার মধ্যে নেশা জেগেছিল, এই এতটা আমরা আলোচনা করেছিলাম। এরপরে দেখো, তারপর ছুটি ফুরোলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশাছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটল সেই ঘটনা। তাহলে তপন মামাবাড়ি থেকে তো অনেক আগে ফিরে চলে এসেছে এবং তার ছুটিও ফুরিয়ে গেছে। রীতিমতো স্কুলের পড়াশোনার চাপ শুরু হয়ে গেছে এবং সে যে তার প্রথম গল্পটি ছোটো মাসির হাতে দিয়েছিল এবং যে গল্পটি লেখক মেশো সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবেন বলেছিলেন, সেই গল্পটি সম্পর্কে মানে তাকে ছাপার অক্ষরে দেখার আশা এখন তপনের মন থেকে প্রায় হারিয়ে গেছে বললেই চলে। সে খুব মনমরা হয়ে রয়েছে। এরকমই সময় একদিন ঘটল সেই ঘটনা। তাহলে এই লাইনটায় দাগ দাও, এমন সময় ঘটল সেই ঘটনা। এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে তাই গল্প অনুসারে বলো। তাহলে এরপরে দেখো যে ঘটনাটা রয়েছে। ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যাতারা। কেন? হেতু সন্ধ্যাতারা নিয়ে কেন? আসলে এগুলো তপনের মনের মধ্যেই প্রশ্নগুলো যাচ্ছে যখন ছোট মাসি আর মেশো তাদের বাড়িতে সন্ধ্যাতারার একটি সংখ্যা হাতে নিয়ে বেড়াতে এসেছিলেন। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। এই লাইনটাতেও দাগ দাও। তাহলে তপনের বুকের রক্ত ছলকে ওঠে কেন? না, হাতে সন্ধ্যাতারা পত্রিকার একটা সংখ্যা তপন দেখতে পাচ্ছে। তখন তার মনের মধ্যে আবার সেই হারিয়ে যাওয়া আশাটা জেগে উঠছে। তাহলে হয়তো সে তার সেই প্রথম গল্পটিকে ছাপার অক্ষরে দেখতে পাবে। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিন এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? তাহলে এই লাইনটাতেও দাগ দাও। এখানে কোন অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে বা ঘটনাটাকে অলৌকিক বলেই বা কেন অভিহিত করা হয়েছে? তাহলে এই যে পরপর যে সেই ঘটনা বা কেন তপনের বুকের রক্ত ছলকে উঠল, কোন অলৌকিক ঘটনা বা তাকে অলৌকিক কেন বলা হচ্ছে, বিষয়টা কিন্তু একই নিয়ে আলোচনা করতে হবে। তা ঘটেছে। আসলে তপন মনে মনে এতটাই বিস্মিত হয়েছিল ছোট মাসি আর মেশোর হাতে সন্ধ্যাতারার একটি সংখ্যা দেখে যে সে দেখেও সেটাকে সত্যি বলে বিশ্বাস করতে পারছিল না এবং সেই বিস্ময়বশত তপনের মনের মধ্যে একে একে যেন এই প্রশ্নগুলো জাগছিল। তা ঘটেছে, সত্যি ঘটেছে। সূচিপত্রও নাম রয়েছে। প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। সরি, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু আধটু কারেকশান করতে হয়েছে অবশ্য। নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে। এই লাইনটায় দাগ দাও। তাহলে কোন কথা ছড়িয়ে পড়ে? না, ওই কারেকশানের কথা। এক নম্বরের প্রশ্নে এই লাইন ধরেও থাকতে পারে। তাহলে শুধু কারেকশানের কথা বললে হবে না। তপনের প্রথম লেখা গল্পটি, যেটি তার লেখক মেশো সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবেন বলেছিলেন, সেই গল্পটিকে একটু আধটু কারেকশান করে পত্রিকায় ছাপতে দেওয়া হয়েছে। সেই কারেকশানের কথাই ছড়িয়ে পড়ে। বাবা বলেন, তাই তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজো কাকু বলেন, তাহলে দেখো এখানে বাবার কথাটা মার্ক করে রাখো, মেজো কাকুর কথাটা মার্ক করে রাখো। মেজো কাকু কি বলেন? না, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোট মাসি তাহলে দুজনের বক্তব্য উঠে এলো এই কারেকশানের কথাটা ছড়িয়ে পড়ার পরে। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়। মেশো শুধু কফি। তাহলে প্রসাদের প্রসন্নতা বলতে না, ছোট মাসি যেহেতু তপনকে খুবই স্নেহ করতেন এবং
তপনেরও আবদারের জায়গা যেহেতু ছোটো মাসি ছিল, তাই তপন তার প্রথম লেখা গল্পটি যখন ছোটো মাসিকে দেখায়, ছোটো মাসির অনুরোধই কিন্তু লেখক মেশো সেই গল্পটি ছাপিয়ে দেওয়ার কথা বলেন, এবং সেই কাজটা তার লেখক মেশোর উপযুক্ত কাজ হবে বলেই মাসি মন্তব্য করেছিলেন। সেই কাজটি যখন সম্পন্ন হলো, তখন খুব আত্মতৃপ্তি অনুভব করছিলেন ছোটো মাসি। এ কারণেই এখানে ছোটো মাসির আত্মপ্রসাদের প্রসন্নতার কথা তুলে ধরা হয়েছে। তারপরে দেখো, আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প কড়ি আঙুল দিয়ে ছুতো? তাহলে আজ আর অন্য কথা নেই, এই অংশটায় দাগ দাও। তাহলে অন্য কথা নেই তো কি কথা চলছিল? শুধু তাহলে কিসের কথা চলছিল? না, এখানে আসবে তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা, এই দুটো কথা। অন্য কথা নেই মানে শুধু তপনের গল্পের কথা যে চলছিল তা নয়, তপনের লেখক মেশোর মহত্বের কথাও কিন্তু সবার মধ্যে আলোচিত হচ্ছিল। কেননা তিনি সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদকের কাছে অনুরোধ করেছিলেন বলে গল্পটি ছাপিয়ে দিয়েছেন, না হলে সেই সম্পাদক সেই গল্প কড়ে আঙুল দিয়েও ছুঁয়ে দেখতেন না। এরপর দেখো, তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। এই লাইনটাতেও দাগ দিতে পারো যে তপন কোন সব কথার মধ্যে হারিয়ে যায়। তাহলে কোন সব কথা বলতে প্রথম এলো একটু আধটু কারেকশানের কথা লেখক মেশোর মুখ থেকে তপনের গল্প প্রসঙ্গে, যেটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপার অক্ষরে বেরিয়েছে। সেই কথাটি ক্রমশ সকলের মধ্যে ছড়িয়ে পড়ল। বাবার মন্তব্য, মেজো কাকুর মন্তব্য, আর সেই সঙ্গে বাবা মেজো কাকুর মন্তব্যের মধ্য দিয়ে লেখক মেশোর নতুন মেশোর মহত্বের কথা, এখানে এই সমস্ত কিছু আলাপ আলোচনার কথাই বলা হয়েছে। এর মধ্যে যেন তপন হারিয়ে যায়। তা হারিয়ে যাওয়ার মানে কি? দেখো, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। কেন না, তপনের গল্পের কথাই চলার বিষয় ছিল, তপনের গল্পটা নিয়েই সকলের কাছে আলোচ্য বিষয় হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে যখন তার সঙ্গে সংযুক্ত হলো কারেকশানের কথা বা লেখক মেশোর মহত্বের কথা, তখনই কিন্তু তপন একটা আহ্লাদের যে মাত্রাটা সে পাবে ভেবেছিল তার মধ্যে অভাববোধ করতে আরম্ভ করে। এরপরে 14 পাতায় দেখো, অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। তাহলে এবারে মায়ের অনুরোধ পড়ে তপনকে তার নিজের লেখা গল্পটা পড়ার জন্য। সে কারণে তপনের হাতে এবার পত্রিকাটি এসে পৌঁছয়। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড়, সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়। কেসে গলা পরিষ্কার করে, কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোরা, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথা? এই লাইনটা দেখতাম, এর মধ্যে তপন কোথা? তাহলে তপন কিসের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছিল না? না, মানে এটা একটু প্রসঙ্গ উল্লেখ করেই বলতে হবে। ছুটির পর যখন স্কুল খুলে যায়, তপন যখন তার প্রথম গল্পটিকে ছাপার অক্ষরে দেখার আশা প্রায় পরিত্যাগ করে খুব নিরাশ হয়ে পড়েছিল, ঠিক সে সময় একদিন লেখক মেশো এবং মাসি সন্ধ্যাতারা পত্রিকার একটি সংখ্যা নিয়ে তপনের বাড়িতে এসে হাজির হন, এবং সেই পত্রিকায় রীতিমতো তপনের গল্প ছাপাও হয়েছে। সূচিপত্রে তপনের গল্পের নাম, তপনের নাম রয়েছে লেখক হিসেবে। কথা প্রসঙ্গে সেই গল্পটি একটু আধটু কারেকশন করার প্রয়োজন হয়েছে বলে যখন লেখক মেশো জানান, তখন তপনের বাবা এবং মেজো কাকু সেই লেখক মেশো মহত্বের কথাই তুলে ধরতে চান। এর সমস্ত কিছুর মধ্যে দিয়ে তপন যেন কেমন একটু হারিয়ে যায়, আহ্লাদের অভাব অনুভব করে কারেকশানের কথা সবার মুখে বা লেখক মেশোর মহত্বের কথা বলার ফলে। এরপর তপন যখন তার সেই সমস্ত ঘোর কাটিয়ে
পত্রিকাটি হাতে পায় এবং গল্পটি পড়তে আরম্ভ করে, দেখে যে সেই গল্পের প্রত্যেকটি লাইনই তপনের কাছে অপরিচিত, আনকোরা এবং নতুন। তাই তপন তার লেখা গল্পটিকে কোনোভাবেই সেই লেখার মধ্যে খুঁজে পায় না, আর তপন এই ধরনের ভাবনায় বা বিস্ময়ে বিস্মিত হয়। তারপরে দেখো, তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল? তাহলে সবার কাছ থেকে এসে কিছুটা ঠাট্টা তামাশার পাত্র হয়ে যাচ্ছে, যেহেতু পড়তে পড়তে সে থেমে গেছিল। তার থেমে যাওয়ার কারণ ছিল গল্পটি একবারে আগাগোড়াই কারেকশন করেছেন মেসো, কিন্তু বাড়ির সবাই তো সেই জিনিস সম্পর্কে অবগত ছিলেন না। তাই তপন এরপরে দায়সারাভাবেই দেখো তার বাকি অংশটা পড়ে। তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আসলে বাড়ির সবাই মূল বিষয়টা সম্পর্কে যেহেতু অবগত ছিলেন না, তাই তারা কিন্তু তপনের লেখা গল্পটি তপনই লিখেছে এই ধারণার বশবর্তী হয়ে একটু আধটু কারেকশানের তারা কথা বললেও পুরোপুরি কারেকশান হয়েছে বলে তো তারা বুঝতে পারছিলেন না, তাই তারা কিন্তু সবাই প্রশংসাই করছিলেন। আর একবার রব ওঠে, তপনের লেখক মেশোর তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তাহলে তারা তপনের নামেও যেমন ধন্য ধন্য করছিলেন, তেমনি লেখক মেশোরও প্রশংসা করছিলেন ছাপিয়ে দেওয়ার কারণে গল্পটি। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন। আসলে তপন কোনোভাবেই মিথ্যে প্রশংসা কোড়ানোর বা মিথ্যে প্রশংসায় সকলে তার পঞ্চমুখ হোক, এটাতে কিন্তু কোনোভাবেই তপনের সায় ছিল না। তপন এরকম ধরনের কোনো আশা নিয়ে বসে ছিল না। তাই এইভাবে একটা মিথ্যে প্রশংসা যখন বাড়ির সবাই করছিলেন, সেটাও যেমন সে সহ্য করতে পারছিল না, তার থেকে বড় কথা তার নিজের গল্পের পরিবর্তে তার নামে আগাগোড়া লেখক মেশোর দক্ষ হাতে কারেকশন করা গল্পটি যেহেতু ছাপা হয়েছিল, সেখানে সে নিজেকে আর কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। এখানে সে নিজেকে এভাবে পেতে কিন্তু চায়নি, একটা ব্যর্থতা যেন তাকে ঘিরে ধরেছিল। তাই তপনও জানে না যে তার কেন খারাপ লাগছে, তার কেন সেই দিনটা সবচেয়ে দুঃখের বলে মনে হচ্ছে। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক, না হয় না হোক। এটা তপনের সেই দুঃখের মুহূর্তে গভীরভাবে নেওয়া সংকল্প, তার প্রতিজ্ঞা যে কোনোভাবেই আর কারোর দ্বারস্থ সে এই কাজ করতে হবে না। তপনকে যেন আর কখনো শুনতে না হয় উমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, এটাও যেন তার কাছে খুব একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কেননা এই বিষয়টাই ছিল সকলের কাছে অবগত। তার পরের যে বিষয়টা তপনের গল্পের আগাগোড়া কারেকশান, এটা বাড়ির সবার কাছে অবগত ছিল না। এটা অবগত ছিল শুধুমাত্র তপনের কাছে এবং লেখক মেশোর কাছে। ওই জন্য লেখক মেশো মৃদু হেসেই কিন্তু কথাটা উপস্থাপন করেছিলেন। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। তাহলে তপন এরপরে ধীরে ধীরে তার মনের সেই সবচেয়ে দুঃখের কারণটা, মানে তার যে তীব্র একটা ক্ষোভ মনের মধ্যে জমেছিল, তার কারণটা কিন্তু তপনও নিজে এবারে অনুভব করছে। যে বাড়ির সকলের কাছে যে লেখক মেশোর যে একটা হাত ছিল বলেই তপনের লেখাটা ছাপা হয়েছে, আর তপনকে নিজে গল্প পড়তে গিয়ে নিজে যখন গল্পটা পড়তে গেল নিজের গল্পের জায়গায় অন্যের লেখা লাইন পড়তে হলো, এই দুটো বিষয় যেন একটা প্রবল অপমানের মধ্যে ফেলেছিল। একটা নিজে সে খুব ছোট বলে মনে করেছিল, কিন্তু এরকম পরিস্থিতি সে জীবনে এরপরে কখনোই আসুক চায় না।
তাই সেই গভীর দুঃখের সময়ও সে গভীরভাবে সংকল্প নিল। একটা কত বড় ক্ষোভ যন্ত্রণা তাকে গ্রাস করেছিল যে সে কারোর কাছে আর মুখোমুখি হতে পারল না, ছুটে গেল আড়ালে চোখের জল মোছার জন্য। সেরকমই একটা প্রবল দুঃখের মধ্যেই সে আবার গভীরভাবেই সংকল্প নিল। তাহলে এটাই হচ্ছে কিন্তু তার প্রকৃত জ্ঞানচক্ষু উন্মিলিত হওয়ার বিষয় এই গল্পের মধ্যে। তাহলে আমরা পুরো গল্পটাই আলোচনা শেষ করলাম। এরপরে আমি তোমাদের বেশ কিছু 3 নাম্বার বা 5 নাম্বারের প্রশ্ন দেব, যে প্রশ্নগুলো তৈরি করলে ধারাবাহিকভাবে পুরো গল্পটাও তোমাদের মাথায় থাকবে এবং যে কোনো ওই লাইনগুলো বাদেও যদি কোনো লাইন তুলে প্রশ্ন আসে তাহলে তার উত্তরও তোমরা সহজেই লিখতে পারবে। শুধু টেক্সটটাকে তোমরা খুব ভালো করে পড়ো।